নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টক শো তক্কযুক্তি গপ্পে। আমি চন্দন, আপনাদের সাথে আছি দীর্ঘ 1 ঘন্টা। আপনাদের সাথে থাকবো, আর সাথে থাকবেন অতিথিরা যারা আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন। আজকে আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করতে চাইছি, যেটা হচ্ছে আমরা গত কিছুদিন যাবৎ আমাদের এই তক্কযুক্তি গপ্পের যে আলোচনা পর্ব হয়, এই নিয়ে আমরা একটি পরিচর্যা এবং পরিষেবামূলক চিন্তাধারায় গেছি যে আমরা কি করে এটা কতজন মানুষের কাছে পৌঁছে এবং কতটুক আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি, এই নিয়ে আমাদের কাজ হয়। এবং আমরা দেখি যে অনেক মানুষ তক্কযুক্তি গপ্পের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, এবং তক্কযুক্তি গপ্প আজকে রাজ্যের জনপ্রিয় একটি টক শো শুধু আপনাদের জন্য হয়েছে এবং আপনারা করেছেন। আজকে এই জনপ্রিয় টক শোটি আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় শুরু করি এবং 7টা থেকে 8টা 1 ঘন্টা আপনাদের সাথে থাকি। আপনারা এই টক শো থেকে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আলোচনা পর্বে থাকেন আমাদের সাথে এবং জানেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করব রাজ্যের একটি হট টপিক নিয়ে, যে বিষয়টি গত কিছুদিন আগে 21 তারিখ যখন সীতারাম ইয়েচুরি এসেছিলেন আমাদের রাজ্যে এবং আগরতলায়, উনি প্রেস মিটে বলেছিলেন যে এবার 2018 নির্বাচনে বিজেপির জন্য হবে ওয়াটারলু। বিজেপির জন্য ওয়াটারলু হবে, যুদ্ধ। যদি 18কে আমরা যুদ্ধ হিসেবে ধরি তাহলে বিজেপির জন্য এটা ওয়াটারলু। সঙ্গে সঙ্গেই বিজেপির পক্ষ থেকে এর প্রত্যুত্তরে আরেকটি প্রেস মিট করা হয় এবং বিপ্লব দেব, রাজ্যের যিনি সভাপতি, বিজেপি সভাপতি, উনি বলে দেন যে এটা কুরুক্ষেত্রের যুদ্ধ হবে। এবার এই নিয়ে রাজ্যের চাপানো উত্তর চলছে এবং আলোচনা সমালোচনার ঝড় চলছে। বিষয় উঠে আসছে আসলে ওয়াটারলু নাকি কুরুক্ষেত্র। যদি কুরুক্ষেত্র হয় তবে কে কৌরব কে পাণ্ডব, যদি ওয়াটারলু হয় তাহলে কোন পক্ষ ব্রিটিশ কোন পক্ষ নেপোলিয়ন। আপনাদের জ্ঞাতসারে জানিয়ে দিচ্ছি, নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল ওয়াটারলু। ব্রিটিশ রাজের সাথে শেষ যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ন, সম্রাট নেপোলিয়ন, যিনি কখনো কারোর কাছে হারেননি, সেই নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে হার স্বীকার করে ব্রিটিশ রাজের কাছে। চলুন এ বিষয়ে আলোচনা করার মুহূর্তে আমরা অতিথিদের সাথে পরিচিত হই, এবং আমাদের সাথে আছেন আজকে বিশিষ্ট অতিথি, একেবারে ডান দিক থেকে আছেন গোপাল দাস, যিনি আরএসপি বা বাম দল থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি গোপাল বাবু। আছেন বিজেপির পক্ষ থেকে সুবল ভৌমিক, যিনি দীর্ঘ রাজনীতির ইতিহাসে ওনাকে মানুষের সাথে, জনতার সাথে মিশে কাজ করতে দেখছি, এবং পাশাপাশি আজ বিজেপির তাবড় নেতাদের মধ্যে একজন হিসেবে ধরা হয় এবং গণা হয়, এবং আমরা যারা রাজ্যের সাংবাদিক মহল এবং সাধারণ মানুষ সবাই এই দুই ব্যক্তিত্বকে খুব ভালোভাবে জানি এবং পরিচিত। চলুন আমরা দুই ব্যক্তিত্বের সাথে আলোচনা করি। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হওয়ার কথা সানিদ দেবরায়, যিনি সাংবাদিক, আসবেন টিএমসি থেকে সুশান্ত চৌধুরী। আমরা অপেক্ষা করছি। এ ফাঁকে আমরা দুজনের সাথে আলোচনা করি এবং প্রথমেই যাব গোপাল দাস বাবুর কাছে। গোপাল বাবু, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2018 নির্বাচন। যদি এটাকে যুদ্ধ ধরি তাহলে ওয়াটারলু নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ। সীতারাম ইয়েচুরি স্যার যখন এলেন উনি বললেন যে এটা ওয়াটারলু হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, আসলে কি এটা রাজ্য বিজেপির জন্য ওয়াটারলু হতে যাচ্ছে 2018 নির্বাচন? দেখুন, সীতারাম ইয়েচুরি যে কথাটা বলেছেন বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান সময়ে। আমরা এটা জানি যে সম্রাট নেপোলিয়ন সেই সময় ফ্রান্সের তিনি এম্পায়ার ছিলেন, সম্রাট। তার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তিনি সারা ইউরোপ তার কন্ট্রোলে থাকবে, তিনি তার একাধীশ্বর হবেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি বিজয় অভিযান শুরু করেন, এবং সেখানে ব্রিটিশ এবং জার্মান, সে সময় প্রুশিয়ানরা, তখন তার সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়। এবং যে জায়গাটা যুদ্ধটা হয়েছিল, ওয়াটারলু যে গ্রামটা, ভিলেজটা, সেই জায়গাটাকে কেন্দ্র করে এটা ওয়াটারলু নামে এখন ইতিহাসে সবাই আমরা জানি, এটা বিখ্যাত। এবং সেখানে নেপোলিয়ন শেষ পর্যন্ত পরাস্ত হন এবং তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আমরা এটা লক্ষ্য করছি, রাজ্য বিজেপি তারা বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা যে
অভিযান তারা শুরু করেছেন যে সারা ভারতবর্ষকে তারা তাদের মানে বিজেপি সমস্ত জায়গায় তারা ক্ষমতা প্রসারিত করবেন এবং তারা একের পর এক কয়েকটা নির্বাচনে তারা সফলতা লাভ করেছেন। দু একটা জায়গা বাদ দিলে দিল্লি বা এতে তারা সফলতা নিতে পারেনি, বিহারে সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের নির্বাচনের পর যে তারা এবার ত্রিপুরা কে তারা ধরবেন, ত্রিপুরা, কেরালা যেখানে বামেদের সেখানে প্রভাব আছে সেই জায়গাগুলিতে তারা তাদের কুক্ষিগত করবে। তো সেই লক্ষ্য রেখে তারা আজকে আমরা দেখছি যে প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যম বা তাদের প্রেস মিটে করলে আমরা দেখি তারা বলছেন যে 2018-তে তারা এই রাজ্যে বামকে তারা হটাবেন এবং ক্ষমতা দখল করবেন। তো সেই দৃষ্টিকোণ থেকেই সীতারাম ইয়েচুরি সঠিকভাবে বলেছেন যে বিজেপির এই যে উচ্চাকাঙ্ক্ষা, এই যে তারা নানানভাবে এই রাজ্য সরকারগুলিকে তাদের কুক্ষিগত করার জন্য তারা যে সমস্ত প্রচেষ্টাগুলি নিচ্ছে এবং নানানভাবে তারা সেই প্রচেষ্টা নিচ্ছে এবং তারা এটা আশা করছে যে এখানে ত্রিপুরা রাজ্যে বাম সরকারকে তারা হটাবে এবং তারা দখল করবে। তা আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে বামফ্রন্টের রাজত্ব সেখানে করছে, সরকার পরিচালনা করছে এবং জনগণের সঙ্গে থেকে কাজ করছে। এটা ঠিক যে কাজ করতে গেলে তার কিছু যেমন গুড সাইড থাকে, তার কিছু খারাপ দিকেও থাকে। মানুষের সমস্ত প্রত্যাশা সবসময় পূরণ করা যায় না, সেদিক দিয়ে সরকারের কিছু ত্রুটি থাকে। কিন্তু আফটার অল আমরা মনে করি যে ত্রিপুরা রাজ্যের জনগণের যে সঙ্গে থেকে এই সরকার সাধারণ মানুষের সঙ্গে স্বার্থে সেখানে কাজ করছে। এবং গোপালবাবু, আপনি বিশ্বাস করছেন এবং মেনে নিচ্ছেন যে ইয়েচুরি সাহেব যেটা বললেন, ইয়েচুরি সাহেব, যে এটা বিজেপির জন্য ওয়াটারলু অর্থাৎ শেষ যুদ্ধ হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে 2018, তাহলে আপনারা প্রথমেই এটাকে যুদ্ধ হিসেবে মেনে নিচ্ছেন? নির্বাচন তো একটা লড়াই, একটা রাজনৈতিক লড়াই এবং সেই লড়াইয়ের পক্ষে বিপক্ষে সেখানে হয়, সিদ্ধান্ত নেন জনগণ, মানুষ সেখানে তার মতামত দিয়ে সেখানে সরকার। ঠিক আছে, সীতারাম ইয়েচুরি স্যার উনি ধরে নিচ্ছেন জনগণ আপনি বাম দলের পক্ষে রায় দেবেন এবং যুদ্ধটা ওনারাই জিতবেন এবং নেপোলিয়ন হিসেবে বোধহয় বিজেপিকে দেখছেন। আমি জানি না এটা আসলে কি নির্দেশ করছে। আমি যাবো সুবল বাবুর কাছে। দেখুন স্যার, যে বিষয়টা ওয়াটারলু, আমরা 1815 সালে যদি ফিরে তাকাই তাহলে যুদ্ধটা হচ্ছে নেপোলিয়ন এবং ব্রিটিশ রাজ। সম্রাট নেপোলিয়ন ব্রিটিশ রাজের যুদ্ধে ব্রিটিশ রাজের কাছে নেপোলিয়ন পরাজিত হয়। ওনারা ধরে নিচ্ছেন যে বিজেপি নেপোলিয়ন এবং সেই ক্ষেত্রে আপনাদের ওয়াটারলু হবে ত্রিপুরার 2018। সেই বিষয় বলুন যে আপনারা আসলে কি যুদ্ধে হারবেন? একটা জিনিস তো পরিষ্কার যে সীতারাম ইয়েচুরি যে স্টেটমেন্টটা করেছেন, এই স্টেটমেন্টের মধ্য দিয়েই একটা জিনিস বোঝা গেছে যে ওরা ডিফেন্সিভ। ওরা ভাবছে যে বিজেপি যেভাবে সারা দেশে আসছে বা একটার পর একটা রাজ্য দখল করছে, মানে আমাদের এখানে এসে পারবে না, মানে দখল হয়ে যাচ্ছে সারা দেশ, এবং এটা একদম ডিফেন্সিভ স্টেটমেন্ট করেছে। তো যেটা ওরা বলতে চাইছে যে এটা ওয়াটারলু হবে এবং এখানে এসে নেপোলিয়ন থেমে যাবে। তারা নেপোলিয়ন যুদ্ধটা ব্রিটিশদের সঙ্গে করেছিল, মানে ব্রিটিশের প্রতীক বা প্রতিভূ হিসেবে ওরা, সিপিএম বলছে যে আমরা ব্রিটিশ বা ইয়ের প্রতিভূ আমরা। তাহলে ব্রিটিশদের তো একটা সময়ে সারা পৃথিবীতে যে তাদের সূর্য অস্ত হয় না, কিন্তু আজকে ব্রিটিশদের অবস্থাটা কি? একদম এক্স্যাক্টলি ঠিক জায়গাটাই বলেছে যে ব্রিটিশের মতোই তাদের অবস্থাটা, মানে সারা পৃথিবী এখন তো ব্রিটিশ আইসোলেটেড একটা ছোট্ট জায়গা পরিণত। সিপিএম এখন ব্রিটিশের মতোই একদম, মানে আর তো কিছু না, ত্রিপুরায় আছে আর কেরলে যেটা আছে 5 বছর পরে পরে চেঞ্জ হয়। তো ব্রিটিশদের অবস্থাটা নিয়ে আমি সেটাতে দ্বিমত করছি না ওনাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, আপনি ব্যক্তিগত আমি মনে করছি যে এটা ঠিক আছে ব্রিটিশদের, কারণ ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন সিপিএমকে ভারতবর্ষীরা তাড়িয়ে দেবে, সেটা ওরা বুঝতে পারছে যে ওদের চলে যেতে হবে ব্রিটিশদের মতোই।
ওরা যেই কারণে ওই জায়গাটাই ধরেছে। যাক, এই পার্টটাতে গেলাম না। ঘটনা হচ্ছে যে ভারতবর্ষে যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা তো ঠিক যে স্বাধীনতার পরে এই প্রথম আগামী 3-3.5 বছরের মধ্যে আপনার ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে একটুও ফাঁকা জায়গা থাকবে না যেখানে গৈরিক রংটা থাকবে না। এটা কোনো মল্লযুদ্ধ করে নয়, কোনো ধরনের এই সিপিএমের মতো করে যারা লড়াই করে, আমি গোপাল দাকে বলছি না, কারণ গোপাল দা ওরা লস্কর, মানে আগে ওই যুদ্ধক্ষেত্রে লুক লস্কর যেত, মানে এই যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য ওদের বেডিং টেডিং ক্যারিং করার মতো ওই আরএসপি সিপিআইয়ের এই অবস্থা। যুদ্ধে ওরা সৈনিক না, ওরা হচ্ছে লোক লস্কর, মানে লোকের সঙ্গে আগে রাজার সঙ্গে লোক যেত, তার সঙ্গে লস্কররা যেত, এই লস্করের ভূমিকা ওদের, মানে ওই আগে এগিয়ে দেওয়াটা। সিপিএম এর হয়ে কথা বলেছে, এই যে আপনার সীতারাম ইয়েচুরি বলেছে, সিপিএম এর হয়ে কথা বলেছে, সিপিএম এর 2 দিন ব্যাপী তাদের বৈঠক গেছে, তারপরে বলেছে। বামফ্রন্টের কোনো বৈঠকও না। এখন যেটা বলে সীতারাম ইয়েচুরি, মানিকবাবুরা, ওরা এটাকেই সমর্থন করে, ওদের কোনো নিজস্বতা নেই। আর নিজস্বতা কিছু, যেমন ওনার কিছু ব্যক্তিত্ব আছে, গোপালদার ব্যক্তিত্ব থাকার কারণে আজকে গোপালদার না মন্ত্রিসভাতে না পার্টিতে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আচ্ছা, আপনাদের রাজ্যের সভাপতি বিপ্লব দেববাবু, উনি প্রতি উত্তরে প্রেস মিট করলেন এবং সঙ্গে সঙ্গে বলে দিলেন না, এটা ওয়াটারলু না, ওয়াটারলু হতে যাচ্ছে না, যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। আসলে আপনি আবার ব্যক্তিগতভাবে সীতারাম ইয়েচুরি স্যার যেটা বললেন ওটাকে, আমি এটা লজিক্যালি এটা বলছি যে সীতারাম, আমি এই যুদ্ধটা যুদ্ধ তো যুদ্ধ, আমি বলছি ব্রিটিশদের যে ভূমিকাটা, এই ভূমিকাটাই সিপিএম এর ভূমিকা। সিপিএম ব্রিটিশদের প্রতিভূ হিসাবেই নিজেদের বুঝাতে চাইছে যে ব্রিটিশরা, ব্রিটিশদের তাদের ইতিহাসটা তো আপনাকে জানতে হবে যে সারা আপনার তাদের সূর্যাস্ত ছিল না, পৃথিবীটাই তাদের ছিল। আর যদি ধরে নিই আপনাদের বিপ্লব কি অবস্থা, সিপিএম এর অবস্থা একটা সময় রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, আর্জেন্টিনা, কত দেশে সিপিএম ছিল, এখন নেই। তো এখন যদি আপনাদের রাজ্য সভাপতির প্রেস মিটটাকে ধরেই নি যে কুরুক্ষেত্র হতে যাচ্ছে ওয়াটারলু না, তাহলে কুরুক্ষেত্রে এখানে পাণ্ডব আর কৌরব কারা? ঠিক আছে, আমি এটা যুদ্ধের উদাহরণ দিয়েছে, পাণ্ডব কৌরবের প্রশ্ন। আমরা তো মনে করি এই লড়াই এটা মহাভারতের শেষ লড়াই, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই। আপনারা কাকে অধর্মিক দেখছেন? আমরা ধর্মের মধ্যে আছি, নিশ্চয়ই ধর্মের জয় হবে, সেটা। আপনারা অধর্ম কাকে দেখছেন? অধর্ম কাকে দেখছেন? যারা এই আমাদের রাজ্যে বলে কথা নেই, কমিউনিস্ট পার্টি তো সবসময় দেশের হয়ে তারা কথা বলেনি, কথা বলেও না, বলবো না। তারা আন্তর্জাতিকবাদে বিশ্বাস করে বলে আসলে দেশের সঙ্গেই বেইমানি করে, তো দেশের হয়ে কথা ওরা কোনোদিন বলেনি। সুতরাং আমার ধর্ম, রাজধর্ম, প্রত্যেকটা জিনিসেরই একটা ধর্ম আছে, একটা বস্তুরও ধর্ম আছে, মানুষের ধর্ম না। যারা শাসক তাদের একটা রাজধর্ম বলে আছে, তাই তারা তো পার্টিতন্ত্র, একটা পার্টি সর্বস্ব একটা রাজনৈতিক দল, তার আবার রাজধর্ম কি থাকবে? তাদের তো ধর্মই নেই। সুতরাং এই অধর্মের বিরুদ্ধে লড়াই মানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই। আর সিপিএম এর সঙ্গে আরএসপি, সিপিআই, ওটা মনে করিয়ে দিতে হবে এই রাজ্যে। যাই হোক, আমাদের তাদের সঙ্গে লড়াই নেই, লড়াই সিপিএম এর সঙ্গে। এবং আমরা মনে করি আগামী দিনেও গোপালদা ওরা বা অন্য যারা আছে, অন্যান্য ফরওয়ার্ড ব্লক, সিপিআই, ওদের সমর্থন আমরাই পাবো, ওরা আর থেকেও লাভ নেই ওখানে। আচ্ছা, সুবলবাবু অবশ্যই আসবো আপনার কাছে, যাবো সুশান্তবাবুর কাছে, যিনি সুশান্তবাবু আমাদের স্টুডিওতে এসে গেছেন, যিনি টিএমসি থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি সুশান্তবাবু। যে বিষয়টা ওয়াটারলু আর মহাভারতের শেষ যুদ্ধটা ওনাদের মধ্যে, বামদল বিজেপি, আপনারা কোথায় আছেন? সিপিএম এর বিরুদ্ধে যে কোনো যুদ্ধে আমরা আছি। তাহলে আপনারা এখন সীতারাম ইয়েচুরি বলেছেন ওয়াটারলু, বিজেপি সভাপতি বলেছেন মহাভারতের শেষ যুদ্ধ। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে রাজ্যে কোনো যুদ্ধই হবে না। যদি নিশ্চয়ই থাকবো, আমরা বরাবর ছিলাম, যেখানে মানুষের সঙ্গে থাকবো আমরা, সেটা আমরা ওয়াটারলুতেও যাব না। ওয়াটারলু বলতে গেলে যদি আপনি মেনে নিচ্ছেন ওয়াটারলু যুদ্ধ না, ওয়াটারলু সীতারাম ইয়েচুরি বলেছেন একটা হিস্ট্রিকে রেফারেন্স দিয়ে। আমি এসে শুনছিলাম প্রাক্তন মন্ত্রী রাজ্যের গোপাল দাস মহাশয় বলছিলেন যে বেলজিয়ামের জায়গা ব্রুসেলসের একটা গ্রাম ওয়াটারলু, সেখানে নেপোলিয়নের সঙ্গে আপনার যুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং প্রুশিয়ানদের। তো নেপোলিয়ন, সীতারাম ইয়েচুরি যেটা বলতে চেয়েছেন যে বিজেপির বিজয় রথ সারা দেশে এগুচ্ছে, ত্রিপুরাতে এসে সেটা থমকে যাবে, যেটা নেপোলিয়ন ওই ওয়াটারলুতে এসে থমকে গেছিল। অস্ট্রিয়া, রাশিয়া, সুইজারল্যান্ড, স্পেন, বিভিন্ন দেশ জয় করার পর সেই বীর সৈনিক মানে বীর যোদ্ধা
নেপোলিয়নকে আপনার ওয়াটারলুতে এসে থমকে গেছিল। তো সীতারাম ইয়েচুরি বলতে চেয়েছেন যে সিপিআইএম এর সঙ্গে এখানে যুদ্ধ হবে, ওয়াটারলু যুদ্ধ হবে, তাতে সিপিআইএম এর জয় হবে, বিজেপির বিজয়ের থমকে যাবে। কিন্তু ব্যাপারটা যেটা সুবলদাও বলেছেন সত্যিকারের ভাবে, এবং গোপালবাবু যেটা বলার চেষ্টা করেছেন বা আমি এসে শুনছিলাম যে মানুষের সঙ্গে রয়েছে বামফ্রন্ট, তাই বামফ্রন্টের জয় হবে, অর্থাৎ সীতারাম ইয়েচুরি যা বলেছেন সঠিক বলেছেন। আবার পরবর্তী দিন রাজ্য সভাপতি বিজেপির যেটা বলেছেন যে মহাভারতের শেষ যুদ্ধ হবে। আমরা দেখেছিলাম মহাভারতে যুদ্ধ হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে, জয়ী কারা হয়েছিল? পাণ্ডবরা, কৌরবরা পরাজিত হয়েছিল। তো মহাভারত থেকে আমরা যা শিখতে পেরেছি যে পাণ্ডবরা ছিল সত্যের পক্ষে, কৌরবরা ছিল অসত্যের পক্ষে, ধ্বংসের পক্ষে। তো স্বাভাবিকভাবেই সত্যের জয় হয়েছে। ত্রিপুরা রাজ্য সত্যের জয় হবে, এবং সত্যের জয় তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে হবে, কারণ প্রমাণিত টাইম এন্ড অ্যাগেন, মানে প্রমাণিত। আপনারা যুদ্ধে আছেন? নিশ্চয়ই আছি। আমরা যুদ্ধে না, আমরা যুদ্ধে না, আমরা সেই কথা বুঝছি না। আমরা ওই ঐতিহাসিক ওয়াটারলু বা মহাভারতে আমরা যেতে চাই না। আমাদের কথা হচ্ছে জনগণের সঙ্গে থেকে যে যুদ্ধ আমরা বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব। সুতরাং কোন যুদ্ধ আমরা আমাদের বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যে সম্ভব হবে। কি নাম দেবেন যুদ্ধের? সেই আমরা কোনো নাম দিতে চাই না। ওনারা যেমন জনগণের যুদ্ধ দিয়েছেন, এটা জনগণের যুদ্ধ। ওনারা আবার ওয়াটারলু নাম দিয়েছেন, আপনারাও একটা নাম। না, আমরা কোনো নাম দিতে, আমি তাই তো বললাম তো, আমরা ওয়াটারলু দিতে চাইবো না বা মহাভারতের যুদ্ধ দিতে চাইবো না। যুদ্ধ হবে, গণতান্ত্রিক যুদ্ধ হবে, মানুষের জয় হবে, এবং সেই যুদ্ধে জনগণের যুদ্ধ হবে। সেই যুদ্ধের পাশে আমরা ছিলাম বিগত দিন, আগামী দিনেও আমরা থাকবো। ঠিক আছে, সুশান্ত বাবু থাকার এই যুদ্ধে থাকবেন বলে কথা দিয়েছেন, এবং ওনারা এটাও বলছেন যে সত্যের জয় হবে এবং সত্যই জিতবে। দেখা যাক সত্যকে আর মিথ্যাকে, ধর্মকে অধর্মকে। তবে গোপাল বাবু, আপনার কাছে যাব এই বিষয়ে যে ওয়াটারলু আমরা অনেক ঐতিহাসিক, সে 1815-এ চলে গেছি, মহাভারত তারও আগে অনেক আগে চলে যাচ্ছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, রাজ্যের এরকম একটা পরিস্থিতিতে এসে যখন সীতারাম ইয়েচুরির মতন তাবড় নেতাকে, বাম দলের নেতাকে, বামপন্থী নেতাকে বলতে হয় যে বিজয় রথ কারো থামানোর কথা, তাহলে এটা কি আপনারা স্বীকারই করছেন যে এই রাজ্যে বা এই ভারতে বামপন্থীদের যে বিজয় রথ বা বামপন্থীদের যে শক্তি ছিল, সেখানে আজকে এই রাজ্যে এসে আপনারা ভয় পাচ্ছেন বা সেই শক্তি দুর্বল হয়ে গেছে মনে করছেন? দেখুন, ভয় পাওয়ার বিষয় না, বা মানে দুর্বল হয়ে যাওয়ার কথাও নয়। ব্যাপার হয়েছে যে ওরা যেভাবে বিষয়টাকে থ্রো করছে আমাদের রাজ্যের সামনে বা দেশের সামনে, এবং তারা বিশেষ করে বিজেপি বামপন্থীদেরকে তারা খুব টার্গেট করছে। কারণ তারা জানে রাজনৈতিকভাবে বা থিওরিটিক্যালি আজকে বামের যে রাজনীতি, যারা একমাত্র আজকে বিজেপির যে পলিটিক্সটা এখানে করছে, সেটা হচ্ছে তাদের পেছন থেকে তারা যেমন মূল আধারটা রয়েছে আরএসএস এর কাছে। হ্যাঁ, এবং আরএসএস তার একটা তত্ত্ব আছে। হ্যাঁ, তারা একটা হিন্দু রাষ্ট্র তারা গঠন করার তারা লক্ষ্যকে সামনে রেখে সেখানে আসছে। কাজে এই যে তাদের যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি। আচ্ছা, আপনাদের এই হিন্দু রাষ্ট্রের সাথে বামপন্থার বিরোধ কোথায়? না, এই যে হিন্দু, আপনার কথায় কথায় হিন্দু রাষ্ট্র এবং আরএসএস জিনিসটা তোলেন। তারা একটা ধর্মীয় উপকরণ যুক্ত করে মানুষের চেতনার মধ্যে তারা এটাকে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে, একটা বিভাজন তৈরি করছে। আমাদের আপত্তিটা সেই জায়গায় যে যেভাবে একটা মানে হচ্ছে আমরা, এবং দেখেছি যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিজেপি ক্ষমতায় আসার পর বা আগেও এই ধরনের ঘটনাগুলি সেখানে ঘটছে, এবং বিশেষ করে আমাদের কালচারের উপর আক্রমণ হয়েছে। আমাদের কি খেতে পারবো, কি খেতে পারবো না, আমরা কি মানে কি সংস্কৃতি, আমরা আমাদের এটা আজীবন আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা প্রাপ্ত। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা এটা অনুসরণ করেছি, কার মানে কোন খাবারটা ফেভারিট, কোন খাবারটা খাবে না। এখন এটা যদি কোনো রাজনৈতিক দল এটা ঠিক করে দেয়, তাহলে সেখানে বিপত্তি তৈরি হয়, এবং আমরা দেখছি আমাদের দেশের মধ্যে সেই বিপত্তিগুলি তৈরি হয়েছে। এটা উত্তরপ্রদেশে সেই ঘটনা ঘটেছে, মানে কার ফ্রিজে গরুর মাংস আছে কি নেই, সেই জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। কোথায় গুজরাটে সেখানে দেখলাম যে ওটায় যে তারা গরুর চামড়া করেছে বলে এটা তাদের হ্যাবিচুয়াল, তারা এটা পারিবারিক সূত্রে তারা পেশাগতভাবে তারা এই কাজটা করে।
এই জন্য তাদেরকে যে হবে যে 4টি না, এখানে আপনাদের বিরোধ কোথায়? মানে এই যে ওনারা করছেন, ধরুন এই হিন্দুত্ববাদ বা গরুর বিষয়গুলো বা এই যে কি খাবে কি খাবে না কালচার, এখানে আপনারা কোনটা? এটা মানুষের, বামপন্থীরা কাদের সাথে আছে? আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের রুচিতে আঘাত করছে। ওনারা মানুষের রুচি থেকে আঘাত করছে না, তারা একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সুবল বাবু আপনার কাছে আসবো। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা চাপিয়ে দিচ্ছেন। দু তিনটে জিনিস এখানে পরিষ্কার হওয়া দরকার। একটা জিনিস হচ্ছে বিজেপি একটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনে তার একটা নিজস্ব বক্তব্য থাকে। তো বিজেপি রাজনৈতিক দল হিসাবে কখনো বলিনি কে কি খাবে খাবে না। এটা কোথাও যদি ভারতবর্ষে কোথাও কোনো স্টেটমেন্টে দেখাতে পারে যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এটা করেছে, সেটা গেল এক নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলছে হিন্দুত্ব, সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে হিন্দু ইজ নট এ রিলিজিয়ান, অনলি এ কালচার। আপনাকে আমি যে জিজ্ঞেস করি 2017 বছর আগে খ্রিস্টানরা তখন কি ছিল, মানুষ কোন ধর্মের? আমি যদি বলি যে 650 বছর আগে হযরত মুহাম্মদের জন্মের আগে কি ছিল মানুষ? কোন একটা ধর্ম তো ছিল, ধর্ম তো পৃথিবীতে সেই পৌরাণিক কাহিনী অনেক অনেক দূর। তো হিন্দু একটা কালচার, কৃষ্টি, এটাকে এইভাবে হিন্দু ধর্মে কোথাও না। হিন্দু ধর্ম তো সনাতন ধর্ম, হিন্দু কালচারে আপনারা হিন্দু কালচার বলে আপনারা মানুষের মধ্যে বিভাজন করছেন। আমি বলছি মানুষের মধ্যে বিভাজন করছেন। যে কোনো লোক আজকে হিন্দু কালচারটা যে খুশি গ্রহণ করতে পারে। এটা রিলিজন, এটা একটা কালচার। এটাকে কে বলেছে? সুপ্রিম কোর্টও তো স্বীকার করেছে। সুপ্রিম কোর্ট তো রাম মন্দিরের অস্তিত্ব স্বীকার করেছে। বা আপনারা কি ওভাররুল করতে পারবেন? তাহলে এই যে একটা সনাতন ব্যবস্থাকে নিয়ে কেউ যদি এগোয়, তারপর ওনারা বলছেন কি খাবে কি খাবে না, তাহলে ওনারা আজকে ধর্মতলায় দাঁড়িয়ে, স্প্ল্যানেডে দাঁড়িয়ে ওনাদের লিডাররা বিকাশ ভট্টাচার্য কি সুবোধ কি ওই যে রাইটার যে ওরা সুবোধ সরকার, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোমাংশ খাচ্ছে। আপনি মোহাম্মদ সেলিমকে শুয়োরের মাংস খাওয়াতে পারবেন না? আচ্ছা, এক্ষেত্রে গোপাল বাবু ওনারা চেপে দিচ্ছেন আপনাদের উপর এবং আমাদের ভারতবাসীর একজন এমপি স্প্ল্যানেডে দাঁড়িয়ে, মুসলিম এমপিও শুয়োরের মাংস খেয়ে দেখিয়ে দেখ। আচ্ছা, আপনারা ধর্মনিরপেক্ষতাটাকে কোথায় নিচ্ছেন? সেকুলার তো একতরফা হতে পারে না। সেকুলার তো সবাই সব, এটা কে একজনের খাওয়াটা এটা তার নিজস্ব ব্যাপার। কোথায় কে চাপিয়ে দিচ্ছে আমরা জানি না। কেউ যদি কিছুকে পুজো বা ভগবান বা তার মধ্যে ঈশ্বরের দেখে, আপনারা তো এই যে বিজেপি সম্বন্ধে বলে মুখ্যমন্ত্রী, বিজেপি সাম্প্রদায়িক হিন্দুদের দল। মুখ্যমন্ত্রী যখন রিলিজিয়ান লেখেন ওনার কলমটা নির্বাচনে এবং সমস্ত জায়গায়, ওই জায়গাটা কি লেখেন? নাস্তিক, না লেখেন হিন্দু। তো এক ধর্ম, আমি হিন্দু হতে পারি, আমি মুসলিমকে আমি সম্মান করব না কেন? তাদের লড়াইটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে। আমরা বলছি না ধর্ম, যে যার ধর্ম করবে। 3 বছর আগে লোকসভা নির্বাচনের প্রাককালে ওনারা বলেছেন রাস্তায় মিছিল করে, যদি নরেন্দ্র মোদীর সরকার আসে তাহলে এই ভারতবর্ষে একজনও সংখ্যালঘু লোক থাকতে পারবে না। 3 বছরে একজন সংখ্যালঘু ভারতবর্ষ ছেড়ে গিয়েছে, একজন সংখ্যালঘু অত্যাচারিত হয়েছে, একটা দৃষ্টান্তও নেই। না, যাওয়ার তো অনেক কথা উঠেছে। আমির খানও বলেছে যে এখানে থাকা। কোথায় বলে? এই যে তারা যে বামপন্থী বলে, চীনে একটা প্রদেশে হুলিয়া জারি করেছে সেখানকার কমিউনিস্ট পার্টি আর সরকারের মধ্যে তো কোনো ফারাক নেই, কারণ একদলীয় শাসন। হুলিয়া জারি করেছে, তাদের যে মাইনরিটি মুসলিমদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে তার নাম কোনো মুসলিম হতে পারবে না, সাদ্দাম হোসেন হতে পারবে না, আলেক হোসেন হতে পারবে না, শাহ আলম হতে পারবে না। তার নাম কি হতে হবে? তার নাম হতে হবে মানিক সরকার, তার নাম হতে হবে বিজনদর, তার নাম হতে হবে গোপাল দাস। মুসলিম হলো তার নামটা দিত। তারা উলিয়াদারি করেছে। তারাই আবার বলছে এখানে যে না, এই ওরা সাম্প্রদায়িক না। আপনারা গরুর মাংস, আজকে গরুর বিষয় নিয়ে ধরুন একটা প্রাণীকে আপনারা মা বলছেন এবং ওটাকে মাতৃ পূজায় নিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিজেপি ওনারা বলছেন আপনারা এটা নিয়ে আপনারা 6টা বই প্রকাশ করেছে, আমি দেখেছি 6টা বই। আর ওনারা কি জানেন, যখন কংগ্রেস ওনাদের প্রধান প্রতিপক্ষ হবে রাজনৈতিকভাবে যার সঙ্গে, সে তখন সাম্প্রদায়িক উগ্রপন্থীর হাতিয়ার হয়। আবার যদি কালকে যদি ধরুন তৃণমূল হলো তাদের প্রধান প্রতিপক্ষ, সে সাম্প্রদায়িক
আর উগ্রপন্থীর হাতিয়ার। এতদিন বিজেপির নাম নেয়নি, তো বিজেপি যদি সাম্প্রদায়িক আর উগ্রপন্থীর হাতিয়ার হয় তাহলে আগে বললো না কেন? এখন বিজেপি যেহেতু প্রতিপক্ষ, এখন বিজেপি হয়েছে যখন যে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ তখনই সে সাম্প্রদায়িক আর উগ্রপন্থীর হাতিয়ার। এটা ওদের সারা জীবনের কৌশল। গোপাল বাবু, দেখুন, সত্যটাকে তো ডেকে রাখা যায় না। আজকে আমরা যদি বিজেপির যে মানে ইতিহাস মানে জন্ম বা তার যে বিজেপি তো আগে ছিল না, অ্যাকচুয়ালি ছিল হিন্দু মহাসভা। হ্যাঁ, 1977 সালে জনতা গভর্নমেন্ট আসার পর এটার মধ্যে পরবর্তীতে 2.5 বছরের পরে যখন এটা ভেঙে যায়, তাদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধের কারণে তখন তারা নামটা চেঞ্জ করে হিন্দু মহাসভা ছিল না, ছিল জনসংঘ। নামটা চেঞ্জ করে তারা বিজেপি ও ভারতীয় জনতা পার্টি সেখানে তৈরি করে। কিন্তু তাদের যে মূল লক্ষ্য সেই জায়গা থেকে তারা সরে আসেনি। এবং আজকে ওনারা বলছেন যে আরএসএস বা অন্য যে সংগঠনগুলি, এটার সঙ্গে বিজেপি একটা পলিটিক্যাল উইং, এরা হচ্ছে একটা সামাজিক সংগঠন বা তারা একটা গণসংগঠন, এদের সঙ্গে তার কোনো রিলেশন নেই। এটা তো সত্যের অপলাপ করা। কারণ আমরা জানি যে আজকে তাদের যে মানে ইডিওলজি, সেই ইডিওলজিটাকেই আজকে থ্রো বিজেপি, যেহেতু তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা এটাকে ইমপ্লিমেন্ট করছে এবং বিভিন্ন জায়গায় সেখানে তাদের লোকদেরকে সেভাবে ঢুকানো হচ্ছে। পুনের যে ইনস্টিটিউট, ওই যে যেখানে সেখানে আমরা দেখেছি সেখানে যাকে বসানো হয়েছে চেয়ারম্যান করে, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে শিল্পীদের সঙ্গে সেখানে বিরোধ সেখানে চলছে। এটা বিভিন্ন ঘটনা দেওয়া সেটা বলা যায় যে আজকে এই যে গৈরিকরণ করার চেষ্টা, ইনস্টিটিউশনকে, প্রশাসনকে, শিক্ষা জগৎকে বিভিন্ন জায়গায়, এই যে তার যে ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং তার ইডিওলজিটাকে এইখানের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ভারত একটা বহু ভাষিক, বহু মানে এটা প্লুরালিস্টিক স্টেট ভারতবর্ষ, বহু ভাষা সেখানে আছে। এই গণতন্ত্রটা দাঁড়িয়ে আছে তার এই যে বহু ভাষা এবং বহু ইয়ের মধ্যে দিয়ে, এই যে পরস্পরের টেম্পারমেন্টের মধ্যে, পরস্পর সহযোগিতার মধ্যে দিয়ে এই রাষ্ট্রটা পরিচালিত হবে। ভারতবর্ষের সংবিধানের মূল কথাটা সেটাই। হ্যাঁ, তো এই যে বহুমাত্রিকতা, এটা যদি কোনো একটা বিশেষ চিন্তাধারার দ্বারা এটাকে ডাইরেক্ট করা হয়, তাহলে এই বহুমাত্রিকতা এটা নষ্ট হয়ে যাবে এবং মানুষের যে রিলেশনটা, সেই রিলেশনটা নষ্ট হয়ে যাবে। আর সেটা আপনি বলতে চাইছেন সেটা বিজেপি করছে? অফকোর্স, সে সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নাই। আচ্ছা, আপনারা কিভাবে এভাবে মানে মানুষের মধ্যে মানুষের বিভাজন সৃষ্টি করেও কিভাবে পেছনের দরজা দিয়ে আসছেন? দেখুন, ভারতবর্ষ বিশাল দেশ, 125 কোটির উপর মানুষ, বহু ধর্ম, বহু বর্ণ, বহু জাতির সমন্বয়ের দেশ। আপনারা তো স্বীকারই করছেন না, আপনারা বলছেন হিন্দুদের হিন্দু। বেসিক্যালি ভারতবর্ষে সবসময়, এখনো আজকে যে 3 বছর আমাদের সরকার হয়েছে, আজ থেকে 3 বছর আগে তো ভারতবর্ষে একজন রাজনীতির বিশেষজ্ঞ বিশ্বাস করেনি যে ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় আসতে পারে, এবং ক্ষমতায় এসে এককভাবে এসে 283টা আসন নিয়ে এবং শরিক দলগুলোকে নিয়ে প্রায় 350 আসন নিয়ে, সেখানে আজকে আপনি দেখুন এই 3 বছরের মধ্যে ভারতবর্ষের কোনো একটা প্রদেশে কোথাও একটা সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছে একটা ঘটনাও নেই। আমি আপনাকে বলি, যখন নরেন্দ্র মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, গোদরা কাণ্ডে নরেন্দ্র মোদীজিকে নিয়ে ওনারা সব চিৎকার জুড়ে দিয়েছেন। কেন? কারণ গুজরাটে গোদরা কাণ্ডে নরেন্দ্র মোদীজি। আর এখন যখন কোনো রাজ্যে, কোনো প্রদেশে কোনো গন্ডগোল বা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা কোনো কিছু হলেই সরাসরি প্রধানমন্ত্রীকে দেখায়, তখন প্রধানমন্ত্রীকে দায়ী করে নেয়, মুখ্যমন্ত্রীকে। আর এখন ভারতবর্ষে সব মিলে প্রধানমন্ত্রীকে, ধরো না কোনো একটা প্রদেশে যদি কিছু হয়ে যায়, এই নরেন্দ্র মোদী দায়ী। তাহলে তখনও তো প্রধানমন্ত্রীকে দায়ী করা যেত গুজরাকাণ্ডের জন্য, মুখ্যমন্ত্রীকে দায়ী। এখন যখন ইউপিতে হয়, ইউপিতে যখন অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকে, ইউপিতে সাম্প্রদায়িক উত্তেজনা হলে ওই নরেন্দ্র মোদী আর বিজেপি
এটা একটা চেষ্টা করেছে, যেটা বিহার মডেল। তা বিহার মডেলটা সাময়িক কালের জন্য মানুষের কাছে এসেছিল, মানুষ এবার ভারতবর্ষ বুঝে গেছে যে এইগুলো বলে লাভ নেই। মানুষ, আমাদের ভারতীয় জনতা পার্টির মূলটা হচ্ছে বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। এই যে গত আপনার আগামীকালকে একটা 3 বছর পূর্তি হচ্ছে আমাদের সরকার। আগামীকালকে আমাদের সর্বভারতীয় সভাপতি 2:30টায় প্রেস কনফারেন্স করছেন, আমাদের গুয়াহাটিতে প্রাইম মিনিস্টার বক্তব্য রাখছেন। তাহলে কি ধর্মের ভাগ করে, ধর্মের ভাগ করে, বর্ণের ভাগ করে, জাতির ভাগ করে কি সবকা সাথ সবকা বিকাশ হয় নাকি? আমাদের মূল স্লোগানই তো সবাইকে সঙ্গে নিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পর ফিরছি। বিরতির পর আলোচনায় থাকবেন আমাদের অতিথিরা, এবং আলোচনা হবে যে ওয়াটারলু নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, এই নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা আমাদের আজকের স্টুডিওতে। সবার সাথে কথা হবে এবং জানবো আসলে কি হতে যাচ্ছে, কে সঠিক। সঙ্গে থাকুন। নমস্কার, বিরতির পর আবার ফিরে এসেছি আলোচনায়। আজকের আলোচনা চলছে 2018 নির্বাচন, ওয়াটারলু নাকি কুরুক্ষেত্র, আসলে কোনটা হতে যাচ্ছে। কেউ বলছেন, বাম দল বলছেন, অর্থাৎ শাসক দল বলছেন এটা ওয়াটারলু হতে যাচ্ছে, যেটা বিজেপির জন্য শেষ যুদ্ধ। আর যারা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ, অর্থাৎ মহাভারতের শেষ যুদ্ধ, যেখানে ধর্ম আর অধর্মের লড়াই। সেই ক্ষেত্রে আজকের আলোচনা আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিজেপির পক্ষ থেকে সুবল ভৌমিক, আছেন আরএসপি অর্থাৎ বাম দল থেকে গোপাল দাস, আছেন তৃণমূল কংগ্রেস টিএমসি থেকে সুশান্ত চৌধুরী। আমরা আজকের আলোচনা করছিলাম এই বিষয়ে যে কি হচ্ছে রাজ্যের, যদি আমরা 2018-কে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ হিসেবে দেখছেন, সেই যুদ্ধ আসলে কি যুদ্ধ হতে চলছে। আর আমাদের ঠিক বিরতির আগে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা গেছিলাম টিএমসির কাছে যে ওনারা একে কি যুদ্ধ নাম দেবেন। যদি ওনারা যুদ্ধ নাম দিতে তৈরি নয়, ওনারা বলছেন যে আমরা যে কোনো যুদ্ধে হোক, আসলে আমরা শাসক দলের অর্থাৎ যে অধর্মের সাথে আছে, অধর্মের জন্য দিকে প্রতিপক্ষে লড়াই করতে, অর্থাৎ ধর্মের সাথে থাকতে আমরা রাজি, আমরা যে কোনো নাম দিতে চাই না, তবে মানুষের পাশে আছি। এই প্রসঙ্গে যেহেতু বিরতি নিয়েছিলাম, আমরা যাব আবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির কাছে, অর্থাৎ সুশান্ত চৌধুরীর কাছে। সুশান্ত বাবু, আপনারা কোনো যুদ্ধের নাম দিতে রাজি নন, আপনারা যুদ্ধের কোনো নাম দেবেন না, কিন্তু ওনারা শাসক দল এবং বিজেপি দল একটা নাম ওনারা তৈরি করছেন। সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি, যদি আমরা যুদ্ধের থেকে সরেও যাই, যে যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ ধরলাম না, এটা যুদ্ধ বলা হচ্ছে, একটা দেখানো হচ্ছে, সেক্ষেত্রে বাম দলগুলো বা শাসক দলের এখন পরিস্থিতি কি? শাসক দল কোন জায়গায় অবস্থান করছে রাজ্যের মানুষের কাছে? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, দীর্ঘ প্রায় 24 বছরই বামফ্রন্টের সরকারটা চলছে। যদিও বামফ্রন্টের প্রতিনিধি আরএসপির এখানে রয়েছেন প্রতিনিধি প্রাক্তন মন্ত্রী গোপাল দাস, বলা হয় যে বামফ্রন্ট, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা। আরএসপি, সিপিআই বা ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম বড় দল, সেগুলি নিয়ে বামফ্রন্ট, কিন্তু বাকি 3 শরিকের এখানে কোনো প্রাধান্য নেই। যা সিদ্ধান্ত হয় সিপিআইএম এর মাধ্যমে নেওয়া হয়। সুতরাং আগামী দিনে একটা জিনিস পরিষ্কার, যে এই 24 বছর ধরে যে সরকারটা চলছে, প্রতিটা অংশের মানুষের সঙ্গে বামফ্রন্ট, যারা সাম্যবাদের কথা বলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, যারা মানুষকে, বেকারকে, কর্মচারীকে অধিক ক্ষমতা দেওয়ার কথা বলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, যারা ত্রিপুরা রাজ্যে সেই সমাজতন্ত্রের কথা বলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, গরিবের স্লোগান তুলে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই সমাজতন্ত্রের প্রতিবাদের শাসনকালে ত্রিপুরা রাজ্যের প্রতিটা অংশের মানুষ কিন্তু পিছিয়ে পড়েছে। এবং আপনি দেখবেন, তার আগেও আপনার এই চ্যানেলে গত 3-4 দিন আগে আমরা একটা টক শো করে গেছি। যেহেতু আমি একজন যুব সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করি, যুব তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করি, যে প্রতিনিয়ত কিভাবে রাজ্যের বেকারদেরকে ঠকানো হচ্ছে। বিগত দিনেও সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সেই ধাক্কা খেয়ে, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে রাজ্য সরকারের টনক নড়েনি। আবারও 13,000 শূন্যপদ তৈরি করা হয়েছে। সামনে 2018 নির্বাচন, আবার ললিপপটা ঝুলানো হবে। সেই আইনি গেরা করলে আসবে, বলবে বিরোধীদের জন্য চাকরি করে দিতে পারছি না, তাই আমাদেরকে ভোট দিয়ে আবার আন। তাদের সঙ্গে প্রতারণা। কর্মচারীদের দেবে বলছে, 7ম বেতন কমিশনের সঙ্গে দেখা নেই, একটা মোটামুটি একটা মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। কেন্দ্রীয় হারে বেতন ভাতা তাদেরকে দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন যদিও আমরা বিরোধীরা তা দাবি জানিয়ে আসছি। আপনি পঞ্চায়েত থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত
পঞ্চায়েতের বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো, সেই রেগা থেকেই বলুন, বিভিন্ন যে সামাজিক ভাতাগুলো থেকেই বলুন, বিভিন্ন প্রকল্প যারা রয়েছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো বিগত সরকারের, সেইগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে সে ক্যাডাররা লুটেপুটে খাচ্ছে, যার মধ্যে এক শ্রেণীর নেতা মন্ত্রীরা জড়িয়ে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীর নাম বিভিন্ন জায়গায় আসছে। তো স্বাভাবিকভাবেই আজকে আইনের শাসন নেই। আজকেও আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আনোয়ারা, একটা পলিটেকনিক কলেজের একটা মহিলা মেয়ে মেধাবী ছাত্রের মৃত্যুকে নিয়ে আজকে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছে এবং মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন যাতে উনি বিধানসভা প্রবেশ করতে না পারেন। প্রতিটা অংশের মানুষ আজকে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এই বামফ্রন্টের সমাজে, বামফ্রন্টের আমলে দীর্ঘ 24 বছর ধরে। তো স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের আজকে নাভিশ্বাস উঠে গেছে এই সরকারটার আমলে, মানুষ পরিবর্তন চাইছে। তো সেই সময়ে যখন এই কথা ঠিক, বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে কোনো বিরোধী দলের এমন ক্ষমতা নেই যে বামফ্রন্টকে পরাজিত করতে পারে। সংঘবদ্ধভাবে একটা লড়াই মানুষ চাইছে ত্রিপুরা রাজ্যে, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। সেটা উপলব্ধি করতে পেরেই কিন্তু সীতারাম ইয়েচুরি ওয়াটারলুর প্রসঙ্গ এনেছেন এবং পরবর্তী সময়ে বিজেপির দলের তরফ থেকে মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ বলা হয়েছে। আমি বলছি নেপোলিয়ন তো সঙ্গে ছিলেন, নেপোলিয়নের বিরুদ্ধে যারা ছিলেন বললাম, ব্রিটেন ছিল, প্রুশিয়ানরা ছিল, কিন্তু নেপোলিয়ন এমন একজন ব্যক্তি ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন, এখানে সবাই জানে, আর্মি অফিসার ছিলেন ফ্রান্স থেকে, এবং একের পর এক সাম্রাজ্য যখন ইউরোপে, বিশেষ করে উনি সারা প্রদেশে ইউরোপের প্রত্যেকটা জায়গায় যখন ক্ষমতা বিস্তার করতে পেরেছিলেন, কিন্তু সেই ওয়াটারলু যুদ্ধে এসে পরাজিত হয়েছিলেন। তো সেই ক্ষেত্রে ওয়াটারলু যুদ্ধ মানে এটা গণতন্ত্রের লড়াই। সীতারাম ইয়েচুরি বলেছেন যে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের পরাজিত হয়েছিল, তারপর কিন্তু নেপোলিয়নকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। কিন্তু ত্রিপুরা রাজ্যের যুদ্ধে যেই জয়ী হোক না হোক, তারপর কিন্তু রাজনীতিটা থমকে থাকবে না। আমি ধরে নিলাম বামফ্রন্ট হেরে গেল, বামফ্রন্টের রাজনীতি কিন্তু থমকে যাবে না। তৃণমূল হেরে গেল বা বিজেপি হেরে গেল, বিজেপির রাজনীতি কিন্তু থমকে থাকবে না। কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে গণতন্ত্রের স্পিরিট। একটা নির্বাচনের পর আরেকটা নির্বাচন, একটা নির্বাচনে ব্যর্থতা থাকতে পারে, আরেকটা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ি জয়ী হওয়ার জন্য। সুশান্তবাবু, উপমাটা কি সঠিক হয়েছে ওই জায়গাতে? না, আমি সে কথা বলবো না। আমি তো বললাম এটা সিম্বলিক। এটা বলা হয়েছে যে ওয়াটারলু যুদ্ধ হবে, গ্রেট ব্রিটেন এবং নেপোলিয়নের সেখানে রেফারেন্স আনা হয়েছে। পরের দিন বিজেপির তরফ থেকে উপমা দেওয়া হয়েছে যে মহাভারতের যুদ্ধ হবে। সেটা আমি যেতে চাইছি না, সিম্বলিক হিসেবে দেওয়া হয়েছে। মানে আপনারা বলছেন, তবে একটা কথা পরিষ্কার, রাজ্যের মানুষ ভালো নেই, রাজ্যের সমস্ত অংশের মানুষ এখানে পরিবর্তন চাইছে। এবং প্রাক্তন মন্ত্রী গোপাল দাসও নিশ্চয়ই আছেন যে দীর্ঘদিন গণতান্ত্রিক দেশে একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়, ওয়াটারলু বলবেন সীতারাম ইয়েচুরি, কারণ কমিউনিস্টরা দেহত্যাগ করার আগে ক্ষমতার থেকে যেতে চান না। পশ্চিমবঙ্গের নির্বাচনেও যখন বিরোধীরা মেজরিটি পেয়ে গেছেন, বিরোধীরা মেজরিটি ম্যাজিক ফিগারে পৌঁছে গেছেন, তারপরও বিমান বসু পার্টি সম্পাদক বলছেন যে না না, এটা হচ্ছে ট্রেন্ড, আমরাই জয়ী হব। সুতরাং ওদের কনফিডেন্স লেভেলটা নাও যদি থাকে, তারপরে ওনারা এমনভাবে দেখাতে চান যে আমরা হার মানতে রাজি নই। কারণ ডিকটেটর, তারা হচ্ছে ডিকটেটর, একনায়কতান্ত্রিক শাসক। তারা কখনো হারকে মেনে নিতে পারেন না, গণতন্ত্রকে তারা মেনে নিতে পারেন না। সুতরাং আমি বলবো যে রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেটা 18 সালের নির্বাচনে পরিষ্কার মানুষের রায়টার প্রতিফলন ঘটবে এবং মানুষ অন্য পথে হাঁটছে সেটা উপলব্ধি করতে পেরেই সীতারাম ইয়েচুরি রাজ্য কমিটির মিটিংয়ে চলে এসেছেন, বুঝতেই পাচ্ছেন। পলিট ব্যুরোর বর্তমান জেনারেল সেক্রেটারি এবং প্রাক্তন দুই যে শীর্ষ নেতা প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি রাজ্য কমিটির মিটিংয়ে এসেছেন, কতটুকু গুরুত্ব অনুধাবন করছেন। কারণ ত্রিপুরা রাজ্য থেকে বেশি পরিমাণে লেভি যায় পলিট ব্যুরোতে, পশ্চিমবঙ্গ থেকে এখন লেভি দেওয়া হয় না। ত্রিপুরা রাজ্য থেকে এমন পরিমাণ লেভি যায় যে দুর্নীতিগ্রস্ত টাকাগুলো কোথায় যায়? পলিট ব্যুরোতে যায়। সেই টাকা বন্ধ হয়ে যাবে, সুতরাং ত্রিপুরাকে বাঁচিয়ে রাখতে হবে। এই হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে বলতে চাইব যে প্রস্তুতি নিতে হবে এবং আগামী দিনে এই রাজ্যের মানুষকে মুক্তি এনে দিতে হবে, প্রতিটা অংশের মানুষকে। আসবো সুশান্তবাবু, গোপালবাবু আপনার কাছে যাব। আজকে আলোচনা থেকে একটা জিনিস ওনাদের মুখ থেকে, ওনাদের ভাষ্যে উঠে আসছে যে কোথাও না কোথাও গুরুত্ব দিচ্ছেন ইয়েচুরি বাবুরা, দিচ্ছেন সীতারাম ইয়েচুরি বাবু বা কারাত বাবুরা। এতদিন পর এ রাজ্যের গুরুত্বটা এবং এ রাজ্যের রাজনীতিতে বিরোধীদের অস্তিত্বকে স্বীকার করাটা এতদিন পর কিভাবে এলো ইয়েচুরি বাবুর কাছে বা কারাত বাবুদের কাছে, একটু বুঝিয়ে বলবেন? দেখুন, পার্টি সিস্টেমে সব পার্টিরই যখন রাজ্য স্তরের মিটিং হয় তখন কেন্দ্রীয় স্তর থেকে অবজারভার আসে। এটা সিপিআইএমের ক্ষেত্রে যেমন সত্যি, এটা অন্যান্য তৃণমূল বা বিজেপি
তাদের দলের শত্রু। এটা একটা ইন্টার রিলেশন, এটা কোনো বিশেষত্ব নেই যে সীতারাম ছেড়ে আসছেন বা প্রকাশ কারাত আসছেন। নিশ্চয়ই তাদের যে সেন্ট্রাল কমিটি বা পলিট ব্যুরো থেকে দায়িত্ব থাকে কে কোন স্টেট সেখানে যাবেন বা কখন কারা যাবেন, এটা গাইড করার জন্য পলিটিক্যালি গাইড না। সুশান্ত বাবু যেটা বলছেন যে এখন অনেক বেশি লেভি যায় এবং না, ইম্পোর্ট গুরুত্ব না, দিচ্ছেন, সেটা হচ্ছে তাদের অভিযোগ। কিন্তু কথাটা হচ্ছে এই যে আজকে যে প্রসঙ্গটা আসছে, প্রসঙ্গটা হচ্ছে যে এখানে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে পারবে কি পারবে না, বা ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না, এই প্রসঙ্গের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টা আসছে। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে আসল যে সিদ্ধান্ত সেটা নেবে ত্রিপুরা রাজ্যের মানুষ। হ্যাঁ, যারা সুশান্ত বাবু বললেন বা গত 24 বছরে এই বামফ্রন্ট সরকার জনসাধারণের স্বার্থে তারা কাজ করেছে কি করে নাই, এটা সর্বশেষ সিদ্ধান্ত নেবে জনগণ। হ্যাঁ, আজকে যত আরোপই করার চেষ্টা করুক না, আজকে সেখানে এই গভর্নমেন্ট বা এই সরকার যদি জনগণের পক্ষে থেকে জনগণের জন্য কাজ করে থাকে তাহলে মানুষ তাকে রাখবে। যদি বেশিরভাগ জনসাধারণ মনে করে যে না এই গভর্নমেন্ট তার পক্ষে কাজ করে নাই, তো মানুষ পরিবর্তন করবে। সীতারাম ইয়েচুরি বাবু বলেছেন রাখবেন, কারণ যুদ্ধে আপনারা বলছে বিজেপির জন্য এটা শেষ যুদ্ধ, তাহলে তো আপনারা আগে স্বীকার করে নিচ্ছেন। না কেউ আপনারা আগে স্বীকার করে নিচ্ছেন না, কেউই তো তার যে নিজের জায়গা, এটা আমরা বামপন্থীরা কেন আজকে বিজেপি বা তৃণমূল কংগ্রেস যেমন আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, মমতা কি চাইবেন যে তিনি ক্ষমতা রাখি ছেড়ে দেবেন? সেখানে যে অবজেক্টিভ কন্ডিশন এবং যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, মানুষ যদি মনে করে যে না মমতা দেবীকে সেখানে আর ক্ষমতায় রাখার প্রয়োজন নেই, মানুষই সেখানে চেঞ্জ করবেন। কাজে এই সবটাই নির্ভর করছে জনগণের উপর। এখন যে কথাটা আসছে যে এইখানে এই রাজ্যে সেখানে আইনের শাসন নেই, এই রাজ্যে সেখানে সমস্ত মানে দুর্নীতি হচ্ছে, প্রশ্রয় পাচ্ছে, এটা আমরা বলবো যে যখনই যে অভিযোগগুলি আসছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এবং ইভেন বিশালগড়ে যে ঘটনা ঘটলো, সেখানে যে ব্লকের যে সমস্ত অডিট নিয়ে এবং সেখানে যে তার জন্য যে আধিকারিক গেছেন, তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। সেটা বিরোধী বাড়ছে কেন? বিরোধীর সংখ্যা বাড়ছে কেন গোপাল বাবু? বিরোধীরা এত স্ফীত হচ্ছে কেন এই রাজ্যে? যখন আপনাদের আজকে শাসক দলের স্ট্রং বিরোধী ছিল না, আজকে বিরোধীদের জন্য বলা হতে হচ্ছে এবং বিরোধীরা বাড়ছে। আজকে একটা অংশের মানুষ বিরোধী দলের দিকে ঝুঁকছে কেন? এতটাই সুশাসন। একটা কথা আমি প্রথমেই বলেছি যে সব মানুষের প্রত্যাশা পূরণ করা যায় না, এই সিস্টেম। হ্যাঁ, যেটা সুশান্ত বলেছেন যে এখানে সাম্যবাদী যে ব্যবস্থা এটা কায়েম করার জন্য এখানে বামফ্রন্ট সরকার তারা প্রতিশ্রুতি ছিল। আমরা একটা যে সিস্টেমটা আছে একটা ক্যাপিটালিস্ট সিস্টেমে, এই সিস্টেমে সাম্যবাদ আসে না। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, এই ব্যবস্থার মধ্যে থেকে সেখানে যে মানে কেন্দ্র রাজ্যের যে সম্পর্কের মধ্যে থেকে সেখানে কাজ করতে তার কতগুলি বাইন্ডিং আছে, গাইডলাইন সেখানে আছে। না, সাম্যবাদটাতে আলাদা প্রেক্ষাপট। যদি সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, সেই ধরনের ওভারঅল মেজরিটি সেখানে সারা দেশে প্রতিষ্ঠিত হয়, তখন সেই বিষয়টা আসছে। কিন্তু একটা অঙ্গরাজ্যের মধ্যে শুধু একটা মানে আমাদের যে প্রেজেন্ট যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এটা সম্ভব নয়। এই সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে যে দায় দায়িত্ব থাকে সরকারে গেলে পরে সেই দায় দায়িত্বগুলি জনগণের প্রতি সেখানে পালন করতে হয়। হ্যাঁ, এবং আমরা এটা মনে করি এই যে রাজ্যের বামফ্রন্ট সরকার সেই দায়িত্বগুলি পালন করে চলছে। সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু মানুষই সেগুলি মানুষের পরামর্শ নিয়ে আমরা সেগুলি সংশোধন করে আগামী দিনে যাতে আরো বলিষ্ঠ পদক্ষেপ। 2018-তে আসবেন অবশ্যই, আমাদের সেই দৃঢ় বিশ্বাস আমরা আছে, মানুষ আমাদেরকে রাখবে। 2018 আমরা বিশ্বাস করি, সেটা বিশ্বাস। সুব্রতবাবু আপনার কাছে যাব, 2018-তে আপনারা আসবেন বলতে আপনারা এই রাজ্যে তাদের একটাই ক্যাপিটাল, এটা হচ্ছে বামফ্রন্ট। যদি বলে বামফ্রন্ট, আসলে বামফ্রন্ট আড়ালে সিপিএম এই শাসন করছে। তো ক্যাপিটাল একটাই, যে সিপিএম আরেক নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, মানে এটা পরিবর্তন হয় না। তো স্বাভাবিক কারণে আজকে থেকে 25 বছর আগে যে যুবকটার বয়স 10 বছর, সেই রাজনীতি
ধর্মনীতি, সমাজনীতি, কোনো নীতি সে অর্থনীতি কিছুই বুঝে না। সে দেখেছে যে বামফ্রন্ট সরকার। 24 বছরে তো আপনারা পরিবর্তন করতে পারেন। আমি আপনাকে বলছি, সুবল বাবু, আপনারা তো পরিবর্তন আমার কথাটা তো আমি কেমন আমি পয়েন্টই ধরতে পারিনি। আমার একটু বলতে দিই যে সে দেখেছে একটা বামফ্রন্ট সরকার, সে দেখেছে একই মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেই যুবকটা স্বাভাবিক নিয়মে সে তো পরিবর্তন কি জিনিস দেখেনি। তো লং টাইম এটাই তাদের একমাত্র মূলধন। 2006-এ মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান দিয়েছিল, হয় এবার নয় নেবার। মমতা বন্দ্যোপাধ্যায় কি 2011-তেই রাজনীতিতে এসে প্যারাশুট দিয়ে নেমেছে? না, এর আগেও তো 25 বছর 30 বছর সে সংগ্রাম করেছে। সে প্রত্যেকটা এর আগে 2-3টে নির্বাচনে সে অ্যাটেম্প নিয়েছে, বাট ফেল করেছে। একটা জিনিস হচ্ছে একটা ম্যাচিউরড হতে হবে, মানে সময় হতে হবে। এখন গোপালবাবুরা যত কথাই বলুক, সময় হয়ে গেছে। সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনেই গোপালবাবুদের বামফ্রন্টের চলে যেতে হবে। সারা বাংলায় যখন আমি আপনাকে বলি, বাংলায় 34 বছর ওরা শাসন করেছে। পশ্চিম বাংলার কমিউনিস্ট পার্টির উপর ভিত্তি করে ত্রিপুরায় স্লোগান দিত, মিছিল করত, দিল্লির লাল কাল্লায় লাল নিশান উড়াবো। সেই পশ্চিম বাংলায় এখন বিধানসভায় 10% আসনও নেই। আগামী 50 বছরের মধ্যেও ঘুরে দাঁড়াবে কিনা, কারণ পজিশন যেখানে চলে গেছে এই শেষ যে পুরো পরিষদ ইলেকশনগুলি, তো সেখানে ঘুরে দাঁড়াবে। আর কমিউনিস্ট পার্টি এটা ক্যারেক্টার, আজকে পর্যন্ত কমিউনিস্ট পার্টি চলে গেছে ওয়ার্ল্ডের যেসব কান্ট্রি থেকে, সেখানে একটা কান্ট্রি তার ঘুরে দাঁড়াতে পারেনি। তারা একবার চলে গেলে চিরদিনের জন্য চলে যায়। আমাদের রাজ্যে কিন্তু বামফ্রন্ট যাবে বা সরকার তো আমি তো পরিবর্তন হচ্ছে, এই কথাটাই উত্তর দিচ্ছি। আপনার প্রশ্ন যে উত্তরটা আমি দিচ্ছি, আপনি কি বলতে চাইছেন স্পিরিটটা আমি বুঝেছি, যে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এখন ঝাঁটা বেরুচ্ছে। কালকে আমি দেখলাম, আমি উত্তর ত্রিপুরার অনেকগুলো আমাদের কোনো অবস্থান ছিল, আমি কথা বলে ওইখান থেকে আসছিলাম ওইগুলো করে, তো রাস্তায় ওদেরকে দেখছি জাঠা বেরিয়েছে। আমরা তো জাঠা দেখেছি অনেক বামপন্থীদের, সিপিএম এর। আজকে না, আমি কলেজ লাইফ থেকে, এমবিবি কলেজ থেকে, সেই কারণে হোল টাইম পলিটিক্সে আছি। বহু আমাদের সঙ্গে যারা আছে তারা এখন বামপন্থীদের অনেক অনেক বড় বড় লিডার হয়ে গেছে। কিন্তু আমরা জাঠা তো আমরা দেখেছি মাটিতে, এখন তো জাটা হয়ে গেছে গাড়িতে। বলে গাড়ি ঝাঁটা, এটা তো আমি আমার রাজনৈতিক জীবনের গাড়ি ঝাঁটা কি করে হয়? মানে ডাকলে মানুষ বেরোয় না, ডাকলে মানুষ পায় না, মিটিং মিছিলে মানুষ আসে না, গাড়ির ভিতর বসে, বদ্ধ গাড়ির ভিতর দুজন লোক বসিয়ে ঝাঁটা বেরিয়েছে। যা দেখছে যে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যে এত ব্যাপকভাবে মানুষের অংশগ্রহণ, এত ব্যাপকভাবে অংশগ্রহণ যে এটাকে আর রুখা যায় না। মানুষের কানে অন্তত সিপিএম যে আছে এটা একটা দিয়ে দাও। এখন গাড়ি ঝাঁটা কোথায়? মাটি থেকে গাড়িতে উঠে গেছে, কিছুদিনের মধ্যে এরোপ্লেনে উঠে যাবে। এরোপ্লেনে উঠে প্যারাশুট নিয়ে 2018-তে জোটে যাবেন অন্যান্য দলের সাথে? না, আমি আপনাকে বলি, কোন রাজনৈতিক দলের সঙ্গে এখন আমাদের সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। জোট রাজনীতির আমরা বিরোধী নই। দিল্লিতে আমরা জোট আছে, এনডিএ সরকার আছে। নর্থ ইস্টে আমরা জোট রাজনীতি করার জন্য আমাদের এই যে কনভেনার হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, নেতা করেছে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সুতরাং জোট রাজনীতির স্পিরিটের বিরুদ্ধে আমরা নই। কিন্তু বহু বছর আমরা দেখেছি কোনো ভোট বিভাজন হয় না, তারপরে আমরা 10টা আসন পাই। আমরা 10টা, আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি না আমি দেখেছি ভোট বিভাজন। আমি 2008-এ যখন দাঁড়িয়েছি তখন এখানে 5 জন প্রার্থী ছিল, কংগ্রেস, সিপিএম, আমরা বাঙালি, বিজেপি, নির্দল। আমি জিতেছি। 2013-তে আমার বিরুদ্ধে একজন প্রার্থীও নেই, আমি আর সিপিএম দুটো প্রার্থী লড়াই হয়েছি, হেরে গেছি। তো এটা কোনো বিধানসভাতে এখন পর্যন্ত জোটের কারণ বা অকারণে হয়নি। মানুষ একটা জায়গাতে ভোট দেয়, একটা জায়গায় চলে যায়। প্রশ্ন হচ্ছে একটা রাজনৈতিক দল তার আদর্শ, তার লড়াই, সংগ্রাম, চিন্তা, চেতনা, সততা, তার পঞ্চনিষ্ঠের উপর দাঁড়িয়ে কাজ করছে। ইন্ডিভিজুয়াল কাজ করছে না। ভারতীয় জনতা পার্টি তো সামগ্রিক, আজকে বিশ্বের সর্ববৃহত্তম রাজনৈতিক দল। সুতরাং তার একটা নির্দিষ্ট লক্ষ্য, দিশায় রাজনৈতিক দল জোটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আসে। আমরা এখনো দেখি না কোন রাজনৈতিক দল যাদের সঙ্গে জোট করার প্রয়োজন আছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুশান্ত বাবু, এই ক্ষেত্রে আপনি কিছু বলতে চাইবেন? আমরা বিরতি নিচ্ছি, একদম খুব সংক্ষেপে। না, যেটা পরিষ্কার, আপনারা শেষ পর্যায়ে এসে গেছেন। সুবলদা যেটা বলেছে যে বিগত দিনে 1:1 লড়াই হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদল হয়নি। তো সুবলদার রেফারেন্স দিয়েই বলবো, একটু আগে উনি বলেছেন
যে সমস্ত প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটির সময় আছে, তো এখন সময় হয়ে গেছে। তো গেছে। স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি, আমাদের নেতৃত্বরা পরিষ্কার ভাষায় ডে 1 থেকেই বলছেন যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিরোধী দলগুলোকে একটা জায়গায় এসে ভোট বিভাজনের রাজনীতি না করে মানুষকে সেই মুক্তি গোপাল দিতে। বাবু এক কথা জবাব দিন, আপনারা কি 2018-তে আসছেন, আজ যারা বলছে যে এইভাবে জোট হয়ে আপনাদের সরাবে, সেক্ষেত্রে আপনাদের কতটুকু আশাবাদী 2018? ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিটা নির্বাচনের আগেই আমরা দেখি যে বিরোধী দলগুলি একটা সুরগোল তৈরি করে যে বামফ্রন্ট সরকার চলে যাবে, বামফ্রন্ট সরকার আর থাকবে না, এবং নানান রকম জোট ঘুট সেখানে হয়। কিন্তু মানুষ, আমরা দেখেছি যে প্রতিটা নির্বাচনেই বামফ্রন্ট আরও বেশি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, কারণ এই সরকার এবারও কি তাই হতে যাচ্ছে? অফকোর্স, এবং এই সরকার সারা বছর ধরে মানুষের পাশে থেকে কাজ করে, তাই মানুষ এই সরকারকে আবার ফিরে আনবে। এটা ওনার সঙ্গে আমি একমত। এবার এমন হবে না যে ওই 35, 25, 32, 28 এরকম হবে না, শূন্য হয়ে যাবে, যে হবে শূন্যই হয়ে যাবে। ধন্যবাদ, আপনারা আমাদের আজকের আলোচনায় দেখা যাবে সময়ে, এবার সেটা হবে না। যারা দেখছেন আজকের আলোচনায় যে হ্যাঁ, এই যুদ্ধ 2018 একটা যুদ্ধের রূপ নিয়েছে, এবং এই রাজনৈতিক যুদ্ধে আসলে কারা ধর্মের দিকে, কারা অধর্মের দিকে, কারা কুরুক্ষেত্রের যুদ্ধ মানছেন, কারা সেটা সেই নেপোলিয়নের শেষ যুদ্ধ সেটা মেনে নিচ্ছেন, আসলে এটা সময়ের অপেক্ষা। 2018 নির্বাচন দেখা যাবে। এখন রাজনৈতিক যে চর্চা, এটা তুঙ্গে, আলোচনা তুঙ্গে। তবে যেতে যেতে একটা কথা বলতে হয় যে কথা বলে রাজনেতা, বিচার করে জনতা। তো বিচার জনতার হাতে ছেড়ে আজকের তর্কযুক্তি গপ্প এখানে শেষ করছি। নমস্কার, সাথে থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের চন্দন।